আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত রাজশাহী বোর্ড 2016 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দশম অধ্যায়ের, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নি, প্রশ্ন কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করেছি, বেশ বড় একটু উদ্দীপক। রাজশাহী বোর্ড 2016-তে প্রশ্নটি এসেছিল। তো এইখানে এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। উত্তোলনের পরিমাণ এইখানে আছে, এই যে হাসান তার নিজ প্রয়োজনে নগদ 15,000 টাকা এবং 5,000 টাকার পণ্য উত্তোলন করে এবং উত্তোলনের টাকা থেকে 5,000 টাকা মূল্যের একটি ভ্যান ক্রয় করে। তাহলে উত্তোলন করেছে মোট এই 15 আর 5 20, সেখান থেকে আবার 5,000 টাকা ব্যবসার জন্য ভ্যান কিনেছে। তার মানে কি, ওই 5,000 টাকা তো প্রকৃত উত্তোলন না, তাই না? ওটা তো আবার ব্যবসায় রেখে দিয়েছে। সেই জন্য এই দুটো যোগ করে যেটা ডেলিভারি ভ্যান ক্রয়, ওটা বাদ যাবে। আচ্ছা, আমি সমাধান করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, ওই তথ্যটুকু আমি এখানে নিয়ে এসে রাখলাম। এইটুকু উত্তর। প্রথমে লিখবো নগদ উত্তোলন, এই 15,000 টাকা, পণ্য উত্তোলন 5,000 টাকা, দুটো যোগ করব। এখান থেকে এই ডেলিভারি ভ্যান বা ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, এটা বিয়োগ হবে। এটা থেকে এটা বিয়োগ করে এই টাকাটা লিখব। এটা হচ্ছে আমাদের প্রকৃত উত্তোলন। এটা ছিল ক নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে আসলাম। খ নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধন এত টাকা এবং সমাপনী মূলধন এত টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। দারুণ একটি প্রশ্ন। প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন দুইটাই দেয়া আছে, তার মানে বের করার দরকার নেই, দুইটাই দেয়া আছে। খুব সুন্দর। এখন এর পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে বলেছে? নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করতে বলেছে, মানে কি লাভ লোকসান বিবরণী প্রস্তুত করতে বলেছে। লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। আচ্ছা, উদ্দীপকটা আমি ডান দিকে নিয়ে এসে রাখলাম। এই উদ্দীপক দেখে দেখে আমি এখানে সমাধান করব। তো প্রথমে কি লিখতে হয় মনে আছে? একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নির্ণয়ের জন্য প্রথমে লিখব সমাপনী মূলধন, তার সাথে উত্তোলন যোগ করব। যা হবে সেখান থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ করব, অতিরিক্ত মূলধন থাকলে বিয়োগ করব, কোনো খরচ থাকলে বিয়োগ করব, তাই না? তো আমরা আস্তে আস্তে করি। কি কি আছে পড়ি। ও বিনিয়োগের সুদ হবে, আবার এখানে লাভ আয় আছে বিনিয়োগের সুদ। তো আমরা আস্তে আস্তে করি, সমস্যা নেই। তো প্রথমে আমরা এই সমাপনী মূলধন লিখব। সমাপনী মূলধন প্রশ্নে দেওয়া ছিল 1,15,800 না কত যেন প্রশ্নে দেওয়া ছিল। খ নম্বরে 1,15,800 প্রশ্নে দেওয়া আছে। এর সাথে উত্তোলন যোগ করব। উত্তোলন কোন নম্বরে বের করেছিলাম? 15,000 টাকা, মনে আছে? কতে বের করেছিলাম উত্তোলন। আর কোন আয় থাকলে সেটাও যোগ করব। আয় আছে বিনিয়োগের সুদ, এই যে বিনিয়োগ 1,4,15, বিনিয়োগ আছে 24,000 টাকা। তাহলে 1/4 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 9 মাস। তো বিনিয়োগের উপরে 9 মাসের সুদ ধরতে হবে। কত টাকা আছে এখানে? 24,000 ইন্টু 10% ইন্টু 9/12, 1,800 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ। হিসেব করলাম ক্যালকুলেটরে। বিনিয়োগের সুদ 1,800 টাকা, 9 মাসের সুদ হবে। 1/4 থাকলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত 9 মাস, তাই না? এপ্রিল সহ ডিসেম্বর 31 পর্যন্ত 9 মাস, তাই 9 মাসের সুদ কাউন্ট করলাম। আর কোনো আয় আছে? এই অঙ্কে আর কোনো আয় নাই। আচ্ছা, এবার কি করবো? এখানে দাগ দিব, এইগুলি সব যোগ করে এখানে লিখব। তাহলে কি করলাম? এখানে সমাপনী মূলধন আর উত্তোলন, এর সাথে আয় ছিল একটা, সেটাও যোগ করলাম, উত্তোলনের বিনিয়োগের সুদ। এবার বিয়োগ সমূহ লিখবো। এখন বিয়োগের মধ্যে কি কি থাকবে? বিয়োগের মধ্যে থাকবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, সাথে আরো যদি কোনো খরচ থাকে। এই অঙ্কে প্রারম্ভিক মূলধন আছে, প্রশ্নে দেওয়া ছিল, ওইটা লিখব। প্রারম্ভিক মূলধন 69,800 প্রশ্নে দেওয়া আছে। অতিরিক্ত মূলধন আছে এখানে? অতিরিক্ত মূলধন তো দেখলাম না, অতিরিক্ত মূলধন এই অঙ্কে নাই।
অনেক শিক্ষার্থী মনে হতে পারে এই যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, ওটা অতিরিক্ত মূলধন হবে না, ওটা উত্তোলনের টাকা দিয়ে কিনেছে। যদি বলতো মালিক বাড়ি থেকে টাকা নিয়ে এসে এইটা কিনেছে, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হতো, বাট এখানে অতিরিক্ত মূলধন নাই, তাই লিখবো না। এবার আর কোনো খরচ আছে কিনা দেখতে হবে। এই যে খরচ আছে, এই অনাদায়ী পাওনা 2000 টাকা লিখবো। আবার এখানে কি বলেছে, প্রশ্নটা সমন্বয়টা পড়ি। প্রাপ্য হিসাবে 2000 টাকা আদায়যোগ্য নয়, যেটা আদায়যোগ্য নয় ওটাকে বলতে হয় অনাদায়ী পাওনা, এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। অবশিষ্ট দেনাদার এখানে আছে কত? দেনাদার মানে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এখানে 25,000 টাকা প্রথমে আছে, 35,000 টাকা শেষে আছে। এখন নিয়ম অনুযায়ী শেষে যে আমাদের প্রাপ্য হিসাবটা আছে সেটার উপরে ধরতে হবে, কিন্তু ওইটা থেকে যেটা আদায়যোগ্য নয় 2000, ওটা বিয়োগ করতে হবে। যেমন ফাইনাল অ্যাকাউন্ট করার সময় আমরা করেছি। তাহলে আমাদের প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজটা হবে এই 35,000 থেকে 2000 বিয়োগ করে 33,000 টাকা থাকে, তার উপরে 5% হিসাব করলে 33,000 ইন্টু 5% কত হবে? 1650 হয় মনে হয়। তারপরেও দেখি, 33,000 ইন্টু 5%, এই যে 1650 হচ্ছে। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি 1650 লিখবো। কিভাবে পেলাম আমি আরেকবার বলছি। এই প্রাপ্য হিসাব থেকে এই 2000 বিয়োগ করে যা থাকে তার উপরে 5% কাউন্ট করেছি। এরপরে কি করব? আর ব্যয়ের মধ্যে আসবাবপত্রের অবচয় ধরতে হবে 10%। আসবাবপত্র ছিল 15,000, 15,000 প্রথমে আছে, শেষে নাই। আসবাবপত্র না কিনলে শেষেও থাকবে, 15,000ই থাকবে, তারপর 10% 1500 টাকা। আসবাবপত্রের অবচয় 1500 টাকা লিখবো। আর তো কিছু দেখছি না এই অঙ্কে, ব্যয় নাই। এবার আমরা এইগুলা যোগ করব, এই সবগুলো যোগ করে এখানে লিখব। এবার এইটা নিচে দাগ দিব, দেওয়ার পরে এইটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা লিখব। অনেক শিক্ষার্থী মনে হতে পারে বিয়োগ করলে এখানে একটা ব্র্যাকেট দিতে হয় না। না, এখানে যদি বিয়োগ লিখি তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ক্যালকুলেটরে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এই টাকাটা পাবো। এটার নাম হচ্ছে নেট মুনাফা। নেট মুনাফা হলো, তাই না? এটা ছিল আমাদের খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ পর্যন্ত করতে বলেছে, তাই আমরা লিখেছি আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আবার সেই উদ্দীপকটা এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব। প্রথমে লিখব সম্পত্তি সমূহ নগদ তহবিল। নগদ তহবিল প্রথমে আছে, শেষেও আছে, কিন্তু 31শে ডিসেম্বর তারিখে যেহেতু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়, সেজন্য শেষ তারিখে যেটি আছে সেটা লিখতে হবে। 6,800 লিখলাম। ব্যাংক উদ্বৃত্ত, আচ্ছা ব্যাংক উদ্বৃত্ত নাই, কেন নাই? ব্যাংক উদ্বৃত্ত প্রথম ঘরে আছে, কিন্তু শেষে আবার ব্যাংক জমাতিরিক্ত হয়ে গেছে। ক্রেডিট আছে লেখা, ক্রেডিট থাকলে ব্যাংক জমা থাকে না। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্সকে ব্যাংক জমা অতিরিক্ত বলে, তাই এটা ব্যাংক জমা নাই। মজুদ পণ্য আছে শেষের ঘরের 45,000 টাকা লিখবো। প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাবের কিন্তু এখানে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? প্রাপ্য হিসাব এই যে শেষ তারিখের 35,000 টাকা ছিল, এটা প্রথম ঘরে লিখবো। লেখার পরে ওইটা থেকে এই যে এখানে বলেছে প্রাপ্য হিসাবে 2000 টাকা আদায়যোগ্য নয়, ওইটা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব। বাদ অনাদায়ী পাওনা নামে বিয়োগ করব 2000 টাকা, বিয়োগ করে নিচে লিখবো 33,000 টাকা। এখান থেকে আবার এই যে অবশিষ্ট দেনাদারের উপর 5% কাটতে হবে, ওইটাও বিয়োগ করব। বিয়োগ করে এইখানে লিখবো। তাহলে কি করলাম? দেনাদার থেকে অনাদায়ী পাওনা বিয়োগ করলাম এবং অনাদায়ী পাওনার সঞ্চিতিও বিয়োগ করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার সম্পদ পাশে আর কিছু আছে কি দেখতে হবে। হ্যাঁ, আরো আছে। এই যে আসবাবপত্র আছে, আসবাবপত্র 15,000 টাকা। বিনিয়োগটা লিখে নিয়ে আগে, বিনিয়োগ 24,000 টাকা লিখলাম। বিনিয়োগের সুদ আছে, প্রাপ্য সুদ 1800 টাকা হয়েছিল সম্ভবত, সেটা লিখবো। আচ্ছা, এবার আরেকটা সম্পদ আছে যে ডেলিভারি আসবাবপত্র। আসবাবপত্রটা প্রথম ঘরে লিখবো। লিখে এই যে আসবাবপত্রের অবচয় আছে, আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। বাদ অবচয় বলে এটার উপর 10% কেটে 1500 টাকা লিখে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। আর কোনো সম্পদ নাই। ও আরেকটা আছে, এই যে 5,000 টাকা মূল্যের ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, তাহলে এটাও তো সম্পদ, কিন্তু এটার অবচয় নাই, তাই
এই ডেলিভারি ভ্যান বলে এই 5,000 টাকা এখানে লিখবো। আর নাই সম্পদ সম্ভবত শেষ। এখন আমরা যোগ করব, এই সব যোগ করে এখানে লিখবো। এটা হচ্ছে মোট সম্পত্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধ একটা একটা করে বোর্ড সমাধান করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। পরের ক্লাসে কি ছিল এটা দেখে যায়। দিনাজপুর বোর্ড 15 সালের প্রশ্নের সমাধান করা।